আইসিসি টি-20 বিশ্বকাপে 15 বছরের অপেক্ষা শেষে অসাধারণ এক জয় পেল বাংলাদেশ। অসাধারণ বলছি এই কারণে, কারণ অপেক্ষা এত লম্বা। 2007-এর পরে 2022-এ এসে সুপার বা মূল পর্বে বাংলাদেশ জিতল। যদিও প্রতিপক্ষের নাম নেদারল্যান্ডস, অনেকে অনেক কথা বলতে পারেন, কিন্তু এরকম একটা জয় বাংলাদেশের খুব দরকার ছিল। 9 রানে ম্যাচটা জিতল বাংলাদেশ, কিন্তু কেমন খেললো টাইগাররা, এই নিয়ে আমাদের আজকের ক্রিকেট শো ক্রিকেট টক। এবং অতিথি হিসাবে আমার সঙ্গে এই মুহূর্তে আছেন জাভেদ ওমর বেলিম, জাতীয় দলের সাবেক ওপেনার। বেলিম, কেমন খেললো বাংলাদেশ, যদিও জয় 9 রানের হল্যান্ডের বিপক্ষে? ধন্যবাদ। অলওয়েজ উইন ইজ আ ভেরি গুড নোট। সবসময় জয় তো জয়ের কোনো বিকল্প নেই, আপনি যে দলের সাথে জয়লাভ করেন। কিন্তু এখানে একটা একটু যেভাবে যে নোটে আমরা ওয়ার্ল্ড কাপে গিয়েছিলাম, ইটস ভেরি ব্যাড নোট। যদি আপনি অফ দ্য ফিল্ড, ইন দ্য ফিল্ড বলেন, সব কিছু মিলিয়ে ভালো নোটে যায়নি, বা বিশ্বাসের জায়গা, ক্রিকেট বোর্ডের বিশ্বাস বলেন বা প্লেয়ারদের বিশ্বাস বলেন, সব কিছু মিলিয়ে, বা টিম গঠনের এত আলোচনা, এত সমালোচনা, সব কিছু মিলিয়ে। আর হল্যান্ড আবার যেভাবে মানে কোয়ালিফাই রাউন্ড খেলেছে, চমৎকার খেলেছে, ওই হিসাবে আমি মনে করি এটা একটা ভালো জয়। বাট ওই জয়ের পিছনে আরও একটা হেলদি জয়ের সুযোগ আসছিল, যেটা বাংলাদেশকে নেক্সট ম্যাচে বিশ্বাসের জায়গা দিত বেশি করে। এখন হয়ে গেছি আমরা কিন্তু জয় করেছি, টাচ অ্যান্ড গো জয় করেছি। কারণ একটা মানে সবসময় বাংলাদেশের হাতেই খেলা ছিল, কিন্তু কিছু কিছু সময় বাংলাদেশ প্রায় ব্যাকফুটে ছিল। যদি আপনি বাংলাদেশের প্রথম ওপেনিং পার্টনারশিপের পরে মিডল অর্ডারে দেখেন কি আমরা খুব তাড়াতাড়ি বান্ডেল আউট হয়েছি, আবার ওরা অপরচুনিটি মিস করেছে, ক্যাচ। তো ওই জায়গায় আবার বাংলাদেশ মুসাদ্দেক এসে কিছু শট খেলে 144 করেছে। ওই জায়গায় আবার বাংলাদেশ টিমেন্ডাস স্টার্ট, 2 বলে 2 উইকেট। ওই হিসাবে আবার কন্টিনিউ ওরা মানে ফল ডাউন উইকেট হওয়ার পরও 9 রানে জয়লাভ, যেটা আমি একটু বেশি। অত টি-20 এরকমই ফরম্যাট, টাচ অ্যান্ড গো জয়লাভ হয়, 15 রান 18 রান, বেশি পার্থক্য হয় না। বাংলাদেশ সুযোগ আসছিল, যদি ওদেরকে বান্ডেল আউট করতে পারতো আরও কম রানে, তাহলে ফিউচার ক্রিকেট যেগুলো সামনে যে খেলা আছে ওয়ার্ল্ড কাপের, বিশ্বাসের জায়গাটা একটু বিশ্বাস তো হইতো। আমার মনে হয় তারপরেও এন্ড অফ দ্য ডে এই 15 বছর জয়, যাতে স্টার্টিংয়ে বললেন, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। 2007-এ সবশেষ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজের Against West বিপক্ষে Indies। জোহানেসবার্গে। জি। তারপরে এতগুলো বৎসর, এতগুলো ম্যাচ গেল, সে যাই হোক, আমরা জিতলাম, সেটাই তো বড় কথা। কিন্তু এই জয়ের বা এই ম্যাচটা টার্নিং পয়েন্ট কি ছিল? প্রথমে তো বলবো যে আমরা একটা মিনিমাম একটা কষ্ট করে স্কোরটা করেছি। প্রথমে হচ্ছে ওদের কোমর ভেঙে দেওয়া 2 উইকেট, একদম বড় একটা তাসকিনের 2টা উইকেট, এক্স্যাক্টলি। এটা সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ছিল। কারণ যে 144, যদি ওরা একটা মিনিমাম যদি ভালো স্টার্ট দিত, যেটা 9 রানে এখন বোঝা যাচ্ছে, ওদের ক্যাচ মিস পার্ট অফ গেম, এটা হতেই পারে, এটা নেগেটিভ থিংস। বাট বাংলাদেশের প্রেক্ষাপটে টার্নিং পয়েন্ট আমি মনে করি ওই তাসকিনের স্টার্টটা, ফলোড বাই আবার যখন ক্যাপ্টেন নিয়ে আসছে, ওটাও আবার 2টা উইকেট নিয়েছে উইথ ভেরি লো রানে। তো ওই একটা জায়গায় আমার কাছে আমার সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট বাংলাদেশের জন্য। অসাধারণ ফিরে আসা তাসকিনের রিদম বা ছন্দে ফেরা একজন পেসারের জন্য খুব ভালো বিষয়। তাসকিনের পাশাপাশি মুস্তাফিজকেও দেখলাম এই ম্যাচে ভালো বল, উইকেটলেস থাকলেও কিন্তু ভালো বল করলেন তিনি। এটাকে কিভাবে মনে হয়, যে বাংলাদেশ দলের জন্য দারুণ একটা সুখবর মনে হয়? না, এটা তো অবশ্যই ভেরি ইম্পর্টেন্ট একটা, যেহেতু মুস্তাফিজ যে সময় যাচ্ছিল, অলমোস্ট ইজ এস্টাবলিশ প্লেয়ার ছিল, কিন্তু তার অফ ফর্মের জন্য তার 11 জনের না খেলার সম্ভাবনা ছিল। কিন্তু ক্রিকেট যারা নীতি নির্ধারণ আছেন এখানে, তারা হয়তো এভাবে চিন্তা করেছেন কি আমি এক্সপিরিয়েন্সকে নিয়েই যাই। তো ওইটা মুস্তাফিজ আজকে হয়তো নিজেকে কিছু ঝালাই করার সুযোগ পেয়েছে, যেটা করেছে, ফলোড বাই বিশ্বাসের জায়গায় একটু হলে হয়েছে তার। কারণ যেহেতু যখন যে কোনো প্লেয়ার যখন খারাপ খেলে, তখন কিন্তু আপনার বিশ্বাসের জায়গাটা একটু নিচে নেমে যায়। তো ওই একটা জায়গায় অবশ্যই একটা প্লাস পয়েন্ট, অলদো এটা হল্যান্ড। তারপর আমি মনে করি অলওয়েজ ভালো পারফরমেন্স, উইনিং, সব কিছু আপনাকে বিশ্বাস দিবে আপনার নেক্সট ম্যাচের জন্য বা ফিউচারের জন্য। আপনি বলছিলেন যে টার্নিং পয়েন্টটা যে বাংলাদেশের পেস বোলার তাসকিন এসে ওদের পরপর 2টো উইকেট নিয়ে নিলেন শুরুতে, একেবারেই শুরুতে একটা দলকে ধাক্কা দিতে পারা, তাদের ইনিংসে ব্যাকফুটে ঠেলে দিতে পারা তো বিরাট খবর। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে কি উল্টো হলো না, যে আমাদের শুরুটা তো ভালো ছিল, মানে পাওয়ার প্লের যে রানটা আশা করা হচ্ছিল, হ্যাঁ, অনেক পরীক্ষা নিরীক্ষার পরে এরকম একটা জুটি দাঁড়িয়ে গেল যে নাজমুল হোসেন শান্ত এবং সৌম্য সরকার ইনিংস শুরু করবেন। তারা শুরুটাও ভালো করলেন, যদিও দুইজন খুব বেশি বড় রান করেনি, কিন্তু খুব একটা কুইক ফায়ার দরকার ছিল, সেটা করার দরকার করেছে। যেটা আমি বরাবরই বলে থাকি যে কোনো ফরম্যাটেই সারাদিনে কিন্তু 5টা 8টা প্লেয়ার রান করে না। টেস্ট ম্যাচ বলেন, ওডিআই বলেন, টি-20 বলেন, 2জন রান করবে। একজন বড় রান করবে,
সেটা আর আর একজন 60-70 করবে, বড় মানে 50 অ্যান্ড টেস্টের কথা বলছে। T20 আপনাকে সেম, আপনি একজন 60-70 করবে, একজন কম বলে 40 করবে, তখনই আপনি 160-70 ইট ইজ দ্য মানে ফাইটিং স্কোর, স্পেশালি এইগুলো উইকেটে বা বড় দলের সাথে যদি আপনি ভালো বোলিং করেন। ওই একটা জায়গায় আমরা কনফিউজ ছিলাম যে আমাদের ওপেনার এমনও কিছু এক্স প্লেয়ার বলেছেন বা সাকিব আল হাসান ওপেন করতে পারে, বিকজ ওই জায়গাটা এত মানে 5 ম্যাচে 5টা ওপেনার চেঞ্জ হয়েছিল বিফোর ওয়ার্ল্ড কাপ, ট্রাই নেশনে বলেন বা এশিয়া কাপে বলেন বা নিয়ে যাওয়া বলেন, না খেলিয়ে বাদ দেওয়া বলেন। তো ওই একটা জায়গায় এত সুন্দর স্টার্ট, আমার কাছে মনে হয় একটা প্লেয়ারকে দায়িত্ব নিতে হবে যে যে প্লেয়ার যখন সেট, দলে একটা স্পষ্ট মেসেজ থাকবে যে আমরা সেট ব্যাটসম্যান কিন্তু কন্টিনিউ করবো। আপনি যদি ছোট্ট একটা উদাহরণ দিই, গতকালকে পাকিস্তান স্টার্টিংয়ে ওদের বিগ ব্লো রেজওয়ান এবং কি নাম বাবর যেন আউট হয়ে গেছে প্রথম বলে, ওই একটা জায়গাতে শাহ কন্টিনিউ, উনি এক্সট্রা অর্ডিনারি খেলার চেষ্টা করেনি, পরের দিকে হয়তো কভার করেছে, রিবিল করাতে কিন্তু 160 করেছে পাকিস্তান, 160 টার্গেট। ওই জায়গা থেকে আপনার গিয়ে শুধুমাত্র হয়তো আপনার গিয়ে অন্য ব্যাটসম্যান খেলেছে, বাট ওই জায়গাটায় হাল ধরে এক্সট্রা অর্ডিনারি কোনো না করতে গিয়ে কন্টিনিউ করেছে শেষ পর্যন্ত। উনি বোধহয় 17 বা 18 ওভার আউট হয়েছেন। তো ওই একটা জায়গায় বাংলাদেশের যে কোনো সেট ব্যাটসম্যান যখন 1 থেকে 5 ব্যাটসম্যান যখন এই যে 15 ওভার বা 14 ওভার বা 18 পর্যন্ত খেলে, তখন কি আপনার 1.5 ওভারে আপনার রান করার বেশি সুযোগ আসে। হয়তো আমরা 6 ওভারে ওই টাইপের অ্যাডভান্টেজ নিতে পারি নাই বা পারি না, পাওয়ার ক্রিকেট বলেন বা কোয়ালিটি অফ ক্রিকেট বলেন, সব কিছু মিলিয়ে। তো ওই একটা জায়গায় আমার মনে হয় আজকে বাংলাদেশে সেই সুযোগটা আসছিল, বাংলাদেশ পারেনি, বাট তারপরে মনদের ভালো হয়েছে। কিন্তু এটা যদি কন্টিনিউ না করে, এইভাবে বড় দল এভাবে আপনাকে বারবার সুযোগ দিবে না। কিন্তু আপনি 8 জন ব্যাটসম্যান নিয়ে যখন খেলবেন একাদশে, তখন ধরে নেওয়া হয় প্রতিপক্ষ হিসাবটা মিলিয়ে ফেলে খুব সহজে যে 8 জন ব্যাটসম্যান নিয়ে যারা খেলছেন তাদের ব্যাটিং লাইনে নিশ্চয়ই দুর্বলতা আছে, সেই দুর্বল জায়গাটা আঘাত করা দরকার। আমাদের মিডিল অর্ডারে আসলে কি সেই অবস্থাটা আজকে দেখলাম যে মিডিল অর্ডারও খুব দুর্বল, যদিও নাম ভারী ভারী, সাকিব আল হাসান আছেন টপ মিডে, লিটন দাস এক্সপেরিয়েন্স। দেখেন দুর্বল ঠিক না আপনার, এটা আমার কাছে মনে হয় যদি আমি ওখানে থাকতাম, এখান থেকে বলা খুব টাফ। আমার কাছে মনে হয় যে আপনি 120 বল খেলবেন, আপনার ওই বিশ্বাসের জায়গা নাই কি আমার 6টা বা 5টা ব্যাটসম্যান, ম্যাক্সিমাম 6টা, একটা অলরাউন্ডার, আপনার চ্যাম্পিয়ন একটা অলরাউন্ডার আছে সাকিব আল হাসান। তাহলে কেন 8 জন ব্যাটসম্যান প্রথম যারা নীতি ওরা আর ভালো বলতে পারবেন, বা আমি এই কালচার থেকে বের হতে চাই কি আমরা যদি কোনো কারণে ব্যাটিং ক্লাবস করে, যেহেতু এটা হয়েছে কেন নেগেটিভ, ওই যে বল না ঘর পুরা গরু সিঁদুর দেখলেই ভয়, সিঁদুরে মেঘ দেখলেই ভয়, এক্স্যাক্টলি। তো ওই একটা জায়গায় আমার কাছে একটা কাজ করে কি যদি কোনো কারণে ওপেনার ফেল হয়েছে, তাহলে আমরা এই জায়গাটা মিডল অর্ডার লো অর্ডার দিয়ে কাভার করবো, উইচ ইজ নট রাইট। আমি যদি ক্যাপ্টেন হই বা আমি যদি নীতি নির্ধারক হই, আমার কাছে মনে হয় যে যদি করলে ওই 5টা বা 6টা ব্যাটসম্যানই করবে না, কিন্তু যেটা করবে লো অর্ডার, ওটা আপনি 10টাতে 2টা সাকসেস হবে না। কিন্তু দিন শেষে সেটাই মনে হলো না যে শেষ মুহূর্তে মোসাদ্দেক ছিলেন, তিনি কিছু কুইক ফায়ার করলেন, সেটাই বাংলাদেশকে মূলত ওই ব্যবধানটা তৈরি করে দিল। যদি বল এবং রানের হিসাব মেলেন, 9 রানের জয়, মোসাদ্দেকের ওই ইনিংসটাকে বলে বলে রান হলে কিন্তু আর এই জায়গায় পৌঁছায় না। ঠিক আছে, আপনি আজকে এত কিন্তু মোসাদ্দেক কত নম্বরে নেমেছে সেই জায়গাটায় না, আমি বলছি এই একটা পিওর ব্যাটসম্যান কিন্তু উনি মোসাদ্দেক, আমি সেটার কারণে আমার ওই একটা জায়গাটা আমি একটু আগেই বললাম কি আপনি হয়তো আপনার ব্যাক অফ মাইন্ড এটা আছে, বাট আপনি সাকসেস হবেন এটাতে ওই জায়গাটায় 10টাতে 8টা। কিন্তু আপনি যখন ওই 1 থেকে 6 উপর বিশ্বাস রাখবেন বা কমপ্লিট না করতে পারে, তাহলে আপনি হেরে যাবেন। কিন্তু আপনাকে ফলোড বাই 6 প্লেয়ার। আর বড় প্লাস পয়েন্ট হচ্ছে বাংলাদেশের আমাদের একটা এমন একটা অলরাউন্ডার, ক্যাপ্টেন বলে বলছি না, নাম্বার 1 না 1 না, উনি দুইটাই 19-20 অনেক বড় বড় অলরাউন্ডার আসছে, তাদের একটু পার্থক্য, হয়তো ব্যাটিং অলরাউন্ডার থাকে বা বোলিং অলরাউন্ডার। আসলে সাকিবের ব্যাপারটা স্পেসিফিক করা যায় না যে উনি ব্যাটিং অলরাউন্ডার না বোলিং অলরাউন্ডার। এক্স্যাক্টলি, তো ওইটাই বলছি, ওই একটা জায়গায় প্লাস পয়েন্ট হওয়ার পরও আপনাকে টেস্টে যেমন আপনি যতই রান করেন, ম্যাচ জিতলে আপনার 20টা উইকেট নিতে হবে, কিন্তু T20 একটা এমন ফরম্যাট আপনাকে রান করতে হবে, কারণ এত মার কাট এত ট্রু উইকেট থাকে এখন আইসিসি। খুব সহজ উত্তর যে এটার উত্তর হচ্ছে যে অপোনেন্টের থেকে 1 রান বেশি করতেই হবে। এটা করতে হবে না, আপনার 180 রান প্রোডাক্ট করতে আপনাকে স্পেশালিস্ট বলার লাগবেই। আপনি ওই যে পার্ট টাইম বলার বা যে অকেশনে বোলিং করে বা 2-4 ওভার করায় পার পেয়ে যাব, এটা আপনি টপ লেভেলে হয়তো পার পাবেন। মাহমুদুল্লাহ করেছে, আমাদের সৈকত মোসাদ্দেক 5টা উইকেট নিয়েছে জিম্বাবুয়েতে, তাহলে আপনি ওটা কিন্তু বিশ্বাসের জায়গায় নট কনক্রিট। তো ওই একটা জায়গায় আপনার পার্টিকুলারলি বল লাগে। আপনি কালকে গতকালকে ম্যাচটা দেখেন, আপনি পাকিস্তানের ফাস্ট বোলার আমার মনে হয় এই ওয়ার্ল্ড কাপে ট্রিমেন্ডাস খেলছে বা খেলেছে
ইতিহাস বলছে। বাট তারপরে ওরা একটা বলার শট পুরোপুরি ওই উইকেটের জন্য ওরা, বিরাট কোহলি বারবারই বলছিল সাম লেফট আর্ম একজন আছে এক ওভার, ইন্টারভিউতে বলেছে ইভেন যে ওই যখন ওই জায়গাটায় বিরাট কোহলি হিসাবটাও মিলিয়ে যখন ফেলেছিলেন যে কাকে আমি hit এক করতে ওভার হবে। ওরে চান্স দিব, যেহেতু হার্দিক ছিল, হার্দিক এমন পাওয়ার ক্রিকেট খেলে হয়তো এত পেজে পাওয়ার ক্রিকেট খেলতে পারেনি, রৌফের কিছু বল স্কোয়ার কাট খেলতে গিয়ে মিস করেছে, ওটা আবার কোহলি 6-এ পরিণত করেছে, ওভার দ্য টপ শর্ট অফ লেন সোজা মেরেছে। তো ওই ওটা ওটা ক্লাস বললাম, ওটা এক্সট্রা genuine, খেলেছে, ওটা genius, এক্সট্রা genius এর পক্ষে ওগুলো ও নিজেই বলেছে কি আমি এটা এত চিন্তা করি না, জাস্ট আমি দেখলাম যে এই জায়গাটা আমার কমফোর্টেবল জোন, আমি চিন্তা করেছিলাম ওই জায়গায় সেম সেকেন্ড শটে যেটা মারলো রৌফকে, ওইটাও যখন আমি দেখছি এই জায়গাটা শর্ট অফ লেন, আমি ফুল ফ্লিক করলাম, কী হবে এটা আমি জানি না, বাট আমার মাথায় ওটা ওই সময় চলছে। তো ওই একটা জায়গায় আমাদের, যে আপনি যদি স্পেশালিস্ট বলার নিয়ে পাকিস্তান, দে আর নট ডিফেন্ডিং সাচ এ ব্যাড পজিশন ইন্ডিয়া, তো ওই জায়গাটা যদি ও সেম কথাই বলছে, আপনি যদি স্পেশালিস্ট বলার না হয়, অকেশনে বলার দিয়ে আপনি যখন হেরে যাবেন, তখনই আপনার এই আলোচনা সমালোচনা হবে। কিন্তু আমরা কি দেখলাম যে একেবারে ডেথ ওভার 20তম ওভারটায় সৌম্য সরকারকে বল করতেছে, পার্ট টাইম বোলার, তার বেশি কিছু তাকে বলা যাবে না। অফকোর্স নট, সেটাই বলছিলাম আমি। সৌম্য সরকার, আমি করছিলাম, উনিও আমার প্লেয়ার ছিলেন ওই বলিংয়ে, তো আমি ওনাকে কখনোই বোলার হিসাবে নেইনি, আমি অলওয়েজ 5টা জেনুইন বলার থাকবে, তারপর যদি কোনো কারণে লেফটি রাইটি বা আমি একটা যদি বাই চান্স খারাপ করে ফেলে, আমি অন্য বলারকে একটা ওভার করাইতে নিয়ে এসে ভালো করে আমি 2টা ওভার করাই নিব ওই জায়গাটাতে। ওই জায়গায় সৌম্য সরকার স্টিল ও রেগুলার তো বল করে না, হতে পারে সে পার্ট টাইম বলার, বাট রেগুলার সে বোলার, তাই না? তার তো জায়গা নিয়েই সে কনফিউজ, বা বাংলাদেশ টিম কোথায় এবং খেলাবে। প্রথম দিকে তো তিনি স্কোয়াডেই ছিলেন না। ওটাই বলছি যে আমরা এই ওয়ার্ল্ড কাপ যাওয়ার আগে প্রচুর টাইপের নাটক হয়েছে, মানে একদিন আগেও প্লেয়ারও জানে না, কর্মকর্তাও জানে না যে আমি কোন টিম নিয়ে যাব ওয়ার্ল্ড কাপ খেলতে। যদি আপনি 13 তারিখেও চিন্তা করেন, আপনি বা 12 তারিখেও চিন্তা করেন, কেউ জানে না। ট্রাই নেশন শেষ হওয়ার পরে আমরা বোধহয় 13 তারিখ বা 14 তারিখে জানলাম সবাই। 14 তারিখ লাস্ট ডেট ছিল 15 তারিখ খেলোয়াড় last date ছিল, পরিবর্তনের। 15 তারিখে। হ্যাঁ, 14 তারিখে আমরা জেনে যাচ্ছি যে কারা এক্স্যাক্টলি, আসছে। তো ওইটাই বলছিলাম, ওই একটা জায়গায় আমার মনে হয় এই প্রেশারটা ক্রিকেট বোর্ড বা যারা নীতি নির্ধারণ আছেন তাদেরকেও নিতে হবে। কেন প্রবলেম আমার কাছে মনে হয়, ইফ আই এম নট রং বা নাও একমত হতে পারে আমার সাথে, কি সোশ্যাল মিডিয়ার যে প্রেশারটা প্লেয়াররা যেমন নেয় বা নিচ্ছে, এটা কিন্তু ক্রিকেট বোর্ডও নিচ্ছে। কারণ যদি আপনি দলের এই এমন চেঞ্জ দেখেন, তাহলে আমার মনে হয় তারাও কিছুটা হলে মানে ওই সোশ্যাল মিডিয়ায় বিব্রত হয়ে এমন একটা দল দিয়ে দেন, তারাও বিশ্বাসের জায়গা নেই, তখন 2টা খারাপ করে আউট অফ টিম, নতুন প্লেয়ার। যাই হোক, আমরা খারাপ সময়টাকে পেছনে ফেলেছি, এটা বলতে পারি, যেহেতু একটা জয়ের দরকার ছিল। বারবার বলা হচ্ছিল যে একটা জয় পাল্টে দিতে পারে বাংলাদেশ দলটাকে। সেই জায়গাটা থেকে আমরা আশা করি যে পাল্টে যাবে বাংলাদেশ দলের অবশ্যই ইনশাআল্লাহ। হারের বৃত্ত থেকে বেরিয়ে এসেছে। কিন্তু এই ম্যাচের পরে কি মনে হয়, কোন জায়গাটায় বাংলাদেশের উন্নতিটা খুব জরুরি? দেখেন বাংলাদেশ যে অবস্থানে আছেন, হয়তো আমরা ক্রিকেট নিয়ে ওয়ান ডেতে আমরা ভালো ক্রিকেট খেলি, টপ ক্রিকেট বলবো না, বেটার দেন টেস্ট অ্যান্ড টি20, ওই একটা জায়গায় যেহেতু একটাই খেলা আছে যে আমরা টপ লেভেলে কমপ্লিট করছি, তো ওই একটা জায়গায় আমার মনে হয় বাংলাদেশের যদি চ্যাম্পিয়ন দলও থাকে অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, তারাও কিন্তু টপে গিয়ে তারাও ইমপ্রুভের জায়গা থাকে। বা একটা বিরাট কোহলি টপ একটা ইনিংস খেলার পরও ও নিশ্চয়ই অ্যানালাইজ করে কি আমি এই জায়গাটা আরেকটু হেলদি হতে পারতাম। ইমপ্রুভের শেষ নেই। আর বাংলাদেশ যেখানে অবস্থান করে, আপনাকে যদি জিততে হয়, সবাই জানে যে আমাদেরকে টিম ওয়াইজ খেলতে হবে, এটা একটা হইতে হবে, কিন্তু আমাদের জন্য আরও এক্সট্রা অর্ডিনারি টিম ওয়াইজ খেলতে হবে। কেন হয়তো আমাদের বিরাট কোহলিও নাই ওরকমভাবে, আমাদের 1 নম্বর প্লেয়ার আছে সাকিব হাসান, কিন্তু ওরকম তো না। আমরা সাকিব হাসানকে হেল্প করতে হবে, বা আমাদের টপ প্লেয়ার লিটন দাস ফর্মে আছেন, ওনাকেও হেল্প করতে হবে, একা উনি এভাবে জিতাতে পারবেন না। তো 3টা ডিপার্টমেন্ট। না, ওটা যদি আপনি বিরাট কোহলির কথা বলেন, তাও তো একটা পার্টনারশিপ, 100+ পার্টনারশিপ তো 40 করেছেন হার্দিক, রাইট? তো ওই পার্টনারশিপটাই তো আমাদের অনুপস্থিত। পার্টনারশিপের সাথে এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স হচ্ছে বিরাট কোহলি। ওই জায়গাটায় 4 উইকেট চলে যাওয়া, ওইখান থেকে হার্দিক তো করেছে, হার্দিকের লেভেলে হার্দিক কমফোর্টেবল। কেন বিরাট কোহলি এমন অ্যাটাকিং করছেন বা এত প্ল্যান, যে প্ল্যান করছেন হি ইজ সাকসেস। হার্দিক এত স্ট্রোক খেলতে পারে। আপনি বিরাট কোহলির কথা বলছেন বারবার। বিরাট কোহলি ইনিংসটা যদি দেখেন, যে ওই রকম চাপের মুখে 2 ওপেনার খুব দ্রুত ফিরে গেলেন, অধিনায়ক নিজে ফিরে গেছেন, রান আউট হয়েছেন ওনার কারণে, রান আউট হয়ে ওই গেলেন, প্রেশারটাও তো একটা প্রেশার, অনেকটা প্রেশার। এবং বিরাট কোহলির মতন ব্যাটসম্যান শুরুতে তার স্ট্রাইক রেট কি অবস্থা ছিল? বল টু বল বা একটু বেশি না, ছিল, বল টু না, বরং আরো নিচেই ছিল, ওটাই আরো বলছিলাম। নিচেই ছিলেন। তো সেখান থেকে তিনি তো বিরাট কোহলি, তিনি পরীক্ষিত। হয়তো খারাপ সময় যায়, কিন্তু খারাপ সময়কে কিভাবে পেছনে ফেলতে হয় উনি ভালো করে জানেন। তো আমাদের যে জায়গাটায় আমি বারবার বলছি যে, আপনি বলছেন টিম ওয়াইজ তো খেলতে হবে, ইটস এ ইন্ডিভিজুয়াল গেম না, টিম গেম।
ইন্ডিভিজুয়াল পারফরমেন্স আপনাকে হেল্প করবে, সবই ঠিক আছে, কিন্তু খুব দ্রুত উন্নতি করার জায়গা তো ফিল্ডিং। আপনি কি মনে করেন বাংলাদেশে যে ফিল্ডিং দেখলেন? না, অফকোর্স আমি না, নট অনলি ইয়েস্টারডে, আমি সবসময় মনে করি যে এই একটা জায়গায় বাংলাদেশ ইম্পর্টেন্ট দিতে পারতো। যেমন জিম্বাবুয়ে যখন 80-র দিকে ওরা কিন্তু ওয়ার্ল্ডকে মেসেজ দিয়েছে রান বিন দ্য উইকেট ফিল্ডিং। আপনি আপনি মানে একদম আপনার দুই ভাই ট্রু ব্রাদার্স বলেন, এরা বলেন, গ্র্যান্ড বলেন বা যারা বলেন, ওরা ফিল্ডিংয়ে টিমেন্ডাস, রান বিন দ্য উইকেট একটা 19-20-2। তো ওই একটা জায়গায় কিন্তু আমরা মানে হয়তো ওদের চেয়ে সামটাইম বেটার ক্রিকেট খেলেছি, কিন্তু আমরা ওই একটা জায়গায় অলওয়েজ মানে সেফ ফিল্ডিং করেছি বা সেফ ফিল্ডার হিসেবে। হয়তো 1-2টা ফিল্ডার আসছে বাংলাদেশের ইতিহাসে, কিন্তু ওই একটা জায়গায় যেমন জন্টি এক্সট্রা অর্ডিনারি ফিল্ডার তুলনা করবেন না, কিন্তু অন্য আদার দেন তারা দে আর টিমেন্ডাস, যেমন রিকি পন্টিং, বাট আদার্স তারাও টপ, ও বেশি ভালো। তো ওই একটা জায়গায় আমরা ইমপ্রুভ করতে পারি না। কিন্তু ফিল্ডিং ভালো, আমি বলছি না বাংলাদেশ খারাপ ফিল্ডিং করে, কিন্তু অনেক অপরচুনিটি ফিল্ডিংয়ে আসছিল যেটাকে 80কে 100 করা, ওটা করতে পারিনি। আর কিছু হচ্ছে রান বিন দ্য উইকেট, কি আমি কোনটা দৌড়াবো কোনটাকে, ওই একটা জায়গায় স্টিল বাংলাদেশ মানে মানে ইচ্ছা করতো মানে বা ব্যাডলি ট্রাই করতো, কোচেস হোক বা প্লেয়াররা হোক, কি আমরা এই জায়গাটায় এই এই অন্য দলের চেয়ে এগিয়ে থাকবো, এই ওটা আমরা জায়গাটা পাইনি। আপনি একটা ভালো পয়েন্ট দিচ্ছেন কোচের। আমরা বড় বড় নাম দেখি, কখনো ব্যাটিং কোচ হিসেবে আসেন, কখনো ফাস্ট বোলিং কোচ হিসেবে আসছেন, সবই আসছেন, কিন্তু ওরকম একটা ভালো ফিল্ডিং কোচ কি বাংলাদেশ পেয়েছে, বা আরো ভালো ফিল্ডিং কোচ আনা উচিত ছিল? দেখেন, টপ লেভেলে আমি কখনোই, হয়তো আমি একজন কোচ, হয়তো আমাকে অনেকজন ভুল মনে করবেন, টপ লেভেলে টপ প্লেয়ারের সাথে কাজ করা কিন্তু কোচের ভূমিকা টেকনিক্যালি 5 to 10%। অফ দ্য ফিল্ড প্ল্যান হয়তো সিচুয়েশন সাম একটা প্ল্যান ক্যাপ্টেনকে মনে করে দিতে পারে কি আমরা ওই প্ল্যানে যাচ্ছি, বা তুমি এই প্ল্যান করতে পারো, ক্যাপ্টেন হাইজ অথরিটি। ওই একটা জায়গায় এখন এখন কাকে বলবো, যেন আমিও বিপিএলে কোচ ছিলাম, এখন শাহিদ আফ্রিদি অলমোস্ট 350 ওডিআই খেলেছেন টি-20-তে, আমি ওর সঙ্গে কী কথা বললে আমি ওকে মেন্টর হিসেবে কাজ করতে পারবো। তো সেম যখন এরকম গ্রেট প্লেয়াররা চলে আসে, এটা আমার কাছে মনে হয় অনেক ভালো, বাট এটা আমার কাছে মনে হয় সাইনবোর্ড হিসাবে ইউজ করা উচিত না। সেটা অ্যানান ডলান হতে পারে, সেটা কটনি ওয়ালস হতে পারে, বা সেটা আপনার ম্যাকানজি হতে পারে, সেটা আপনার জেমি সিডেন্স হতে পারে। এই একটা জায়গার থেকে আমার কাছে মনে হয় যারা নীতি নির্ধারক আছেন, আমার মনে হয় যে আমাকে হেল্প করবে। আপনি আজকে বিফোর ওয়ার্ল্ড কাপ দেখেন, উইদিন নাইট আমরা একটা কোচকে নিয়ে আসলাম, খুব ভালো, কোচ না, কিন্তু তিনি কনসালটেন্ট, টেকনিক্যাল কনসালটেন্ট। এন্ড অফ দ্য ডে তো কোচ, আপনি যত টেকনিক্যাল বলেন, টেকনিক্যাল ডাইরেক্টর বলেন, এখন আমাকে যদি বাংলাদেশ টিমে ইনক্লুডিং করে কে অ্যাজ এ মেন্টর হিসাবে, তো অ্যাজ এ মেন্টর আমি কী বলবো, আমি তো কোচিং করা, আমি যেটা বলবো ইট ইজ লাইক এ কোচিং, তাই না? তো ওই একটা জায়গা, ইট ইজ নট রকেট সায়েন্স কে আপনি উইদিন 7 days আপনাকে পাওয়ার ক্রিকেট শিখিয়ে দিবেন। এই জন্য বলছি সবচেয়ে বড় প্রবলেম আমাদের আমাদের যেটা কালচার, আমাদের ডোমেস্টিক কালচার, স্টিল বলবো, হয়তো আমার সঙ্গে একমত হবেন না, বাট ইয়েস বোথ ডুইং মানে কি বলে ভালো জব, বাট ইন্টারন্যাশনাল কম্পিটিটিভ করার জন্য ইউ নিড মোর হার্ড জব, বিকজ আপনাদের আমাদের ডোমেস্টিক ইন্টারন্যাশনাল এনসিএল হোক, বিসিএল হোক, উইকেট ওয়াইজ কোয়ালিটি হোক, বা ইনভলভনেস হোক, মিডিয়ার ইনভলভমেন্ট বলেন বা কর্মকর্তার ইনভলভমেন্ট বলেন, আমরা যখন একটা ম্যাচ ইন্টারন্যাশনাল হয় ছেলেদের, একদম কোটি কোটি লোক থাকে ম্যানেজমেন্টে। তো ওই একটা জায়গায় আমার কাছে মনে হয় যখন আমাদের সেকেন্ড ডিভিশন, আমাদের ফার্স্ট ডিভিশন হয়, কতটুক জবাব দিতে হচ্ছে উইকেট নিয়ে, প্লেয়ারদের কোয়ালিটি পারফরমেন্স নিয়ে, বা যেগুলো সমালোচনা শুনি ওইটা ওইটা যখন পর্যন্ত আপনি ইমপ্রুভ না করবেন, বেসিক্স থার্ড ডিভিশন সেকেন্ড ডিভিশন, আমি বাদ দিলাম এজ লেভেল, আপনার এনসিএল বিসিএল, আমরা বাংলাদেশ টিম নিয়ে অবশ্যই ব্যস্ত থাকবো, কিন্তু মাথায় রাখতে হবে বাংলাদেশ টিম যারা এই যে আজকে রিক্রুট হয়, যারা সৌম্য সরকার হোক, শান্ত হোক, ওরা কিন্তু ডোমেস্টিকে পারফরমেন্স করে আসছে, হয়তো না করেও আসছে, বাট ওই কোয়ালিটিটা এত না যে ইন্টারন্যাশনাল গিয়ে আপনি রেডি টু প্লে। আচ্ছা, আপনি টাফ জবের কথা বলছেন। টাফ জব তো বাংলাদেশের জাস্ট সাউথ আফ্রিকার সঙ্গেই টাফ জব। পরের ম্যাচটা 27 তারিখ সাউথ আফ্রিকার বিপক্ষে সিডনিতে। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ক্রিকেট খেলাটা খুব সহজ না, এটা আপনিও জানেন। আর আমি বারবার বলছি যে এই উইকেটটা ডিফারেন্ট হবে। হ্যাঁ, বিকজ এটা ফিক্সড উইকেট, ফিক্সড উইকেট, ন্যাচারাল টার্ফ, একেবারে ড্রপ ড্রপ ইন উইকেট না। না। তো সেখানে সাউথ আফ্রিকা যদিও স্পিনরা একটু বাড়তি সুবিধা সবসময় পায় ওই উইকেটে, তো আমাদের স্পিন অ্যাটাক, সাউথ আফ্রিকার স্পিন অ্যাটাক, ওদেরও কেশব মহারাজ আছেন বা যারা আছেন, আমাদের সাকিব আল হাসানই মূল ভরসা।
দেখেন আপনি যদি আমাদের সরি এটা ওডিআই সিরিজ বা এন্ড অফ দ্য বলের খেলা, লাল বল সাদা বল, এটা দুটোই সাদা বল। হ্যাঁ এটা আমাদের কিন্তু সাউথ আফ্রিকার এগেনস্টে সাউথ আফ্রিকায় গিয়ে উই আর ডিপেন্ড আওয়ার স্পিন, কিন্তু আমাদের ফাস্ট বল সাকসেস হয়েছে আর আমাদের স্পিনার স্ট্রাগলিং করেছে। ওদের মহারাজ আমাদের একা হারিয়ে পরাজিত করেছে, সেম অফ স্পিনার, সরি আমি নামটা ভুলে গেলাম, উনি যাই হোক, একা আমরা প্রথম টেস্টে। টি-টোয়েন্টিতেই থাকি না এখন। এটাই তো আপনার টি-20 যখন আপনি আসবেন, আপনি যেমন আপনার স্পিনের উপর ডিপেন্ড, আপনার ফাস্ট বলের উপর ডিপেন্ড, রাইট? ডিপেন্ড মিনস কি আপনি বিশ্বাসের জায়গা রাখেন, কিন্তু আমাদের একটা না, সমস্যা আমি সাকিব বলছি ছাড়া যে যেহেতু সিডনির উইকেট, আবার ওখানে যদি দেখেন সিডনিতে অস্ট্রেলিয়া নিজের মাঠে যেভাবে পরাজিত হয়েছে। হারলো নিউজিল্যান্ডের কাছে, সেই হারের পিছনে তো সব থেকে বড় কারণ মনে হচ্ছিল যে অতি মানবীয় কিছু ফিল্ডিং, কিছু ক্যাচ, এক্সট্রাঅর্ডিনারি না এক্সট্রাঅর্ডিনারি। অনেক with নিউজিল্যান্ড যা করেছে না এক্সট্রাঅর্ডিনারি। উইথ উইথ না তারা মাইন্ড সেট আপ করেছে, গাপটিলকে তারা অফ করেছে, তাদের এস্টাবলিশ প্লেয়ার, তারা কিন্তু অফ ফর্মে। ওকে আমি ওকে দিয়ে আগের দিন কিন্তু কথা বলেছে, ওকে বলে তোমার কাজ হবে জোন অ্যাটাক দ্য অজিজ, পুরি সাকসেস। মেবি কালকে উনি প্রথম বলে বা দ্বিতীয় বলে আউট হতে পারতেন হয়তো। এখানে আমাদের এখানে কি হতো, এই যে একজন এস্টাবলিশ এক্সপিরিয়েন্স, তখন যে বাদ পড়ে ওকে নিয়ে নেওয়ার জন্য অস্থির হয়ে যায়। বা যে যে আপনি সৌম্য লিটনের কথা বলেন, গত ওয়ার্ল্ড কাপে আপনার মনে আছে যে এমনভাবে ওদের সমালোচনা হয়েছে ওদেরকে যে নিয়ে, ওরা জীবনে কোনোদিন টি-টোয়েন্টি ঢুকতে ক্রিকেটে পারবে না, বাংলাদেশ 2 দলে। বছর জন্য অফ। তো ওই একটা জায়গায় ওরা ওদের প্ল্যানটা স্ট্রিক ছিল অ্যান্ড দেয়ার সাকসেস। মেবি তারা এই ম্যাচে সাকসেস নাও হতে পারতো, কারণ যেভাবে 16 বলে 44, ওই জায়গায় অস্ট্রেলিয়া ব্যাকফুট, তার মধ্যে আবার কনওয়ে কন্টিনিউ, যেটা বলেছিলাম 1 থেকে 92 নট আউট, ওই একটা জায়গায় কন্টিনিউ করে 201। সাসে প্লেয়ার আসলে একে আটকানো কঠিন, সেটা সেটাই টি-টোয়েন্টি বলছিলাম ফরম্যাট হোক, আপনার ওয়ানডে হোক, টি আপনার টেস্ট তো হোক। স্ট্রেংথ থাকতে হবে, কি আপনি কতটুক অ্যাটাক করছেন, ওই স্ট্রেংথ থাকতে হবে অ্যাটাক করার। আপনার তো ভিতরে আপনার পার্স থাকতে হবে, কিন্তু যেহেতু এটা বাস্তব সত্য, আমরা ওইভাবে অ্যাটাক করে পারবো না। দ্যাটস ওয়াই আপনাদের লিমিটেশন আছে, ওর মধ্যে ওই প্ল্যান আপনি স্টিক থাকেন। তো যেটা বলে স্পিনার, আমরা অন্য জায়গায় চলে যাচ্ছি, স্পিনার ওদেরও কিন্তু যদি স্পিন হেল্প করে, বাংলাদেশ যেমন কোয়ালিটি স্পিনার অ্যাডভান্টেজ, আছে। তাদেরও একটা অ্যাডভান্টেজ থাকবে। ফলোড বাই আমাদের ফাস্ট বোলিং ফর্মে আছে, তারাও ভালো। বাংলাদেশকে জিম্বাবুয়ে হোক, আজকে হল্যান্ড হোক বা সাউথ আফ্রিকা হোক, তিনোটা জায়গায় বাংলাদেশকে নর্মাল দল, ভালো দল, কষ্ট করে জিততে হবে। কিন্তু কষ্ট করতে হলে আগে তো রান করতে হবে, আপনি পরে করুন। না আর রান করেন বা ব্যাটিং করেন, আপনি কষ্ট করে জিততে হবে, আপনি ইউ আর নট গ্যারান্টেড। কারণ অস্ট্রেলিয়া আর যদি জিম্বাবুয়ে খেলা হয়, আপনি গ্যারান্টি দিতে পারবেন কে চান্স 80-20। ক্রিকেট বলে সম্ভব, আর টি-20টা এমন ফর্মেট, এনিবডিজ গেম হয়ে যায়, 2 ওভারে খেলা চেঞ্জ হয়ে যায়। বাট এগেনস্ট বাংলাদেশে আপনি কি এখন যে অবস্থানে আমরা আছি, আমরা কিন্তু বলতে পারবো না। এই মজার ব্যাপার হচ্ছে কি, মানে একটু অবাক হচ্ছি আমি, যারা নীতি নির্ধারক তারাও কিন্তু দে আর নট কনফিডেন্ট টু দ্য টিম ফ্রন্ট অফ মিডিয়া। আমার কাছে মানে এটা, হ্যাঁ হয়তো যেহেতু এই আলো, কিছুটা কনফিডেন্ট মনে হয় শুধু সাকিব আল হাসানকেই। না ও তো অলওয়েজ ওইভাবেই কথা বলে, ও তো গিয়ে পারফর্ম করছে, এই জন্য কিন্তু অলওয়েজ বলে না ক্যাপ্টেন লিডিং দ্য ফ্রন্ট, কেন বলে ক্যাপ্টেন অফ ফ্রন্ট অফ মিডিয়া, কি বলে, ভেরি ইম্পর্ট্যান্ট। কিন্তু তো ওই একটা জায়গায় আমার কাছে মনে হয় বাংলাদেশ ক্রিকেট দল হয়তো বেশি কথা বলেন, এটা বড় কারণ। কেন সোশ্যাল মিডিয়ায় এমনভাবে সমালোচনা হয় না, আমরা ভালো খেলবো বা এটা করবো, তো ওই জন্য তো চুপচাপ ছিল, ঠিক আছে। বাট এর মধ্যে যদি বাংলা একটা ভালো সুযোগ, যদি এটা পারফর্ম করতে পারে, বাংলাদেশ অনেকখানি এগিয়ে যাবে এই বিশ্বকাপে। সাউথ আফ্রিকার এগেনস্টে বাংলাদেশের সম্ভাবনা কতটুকু দেখেন আপনি, দেখেন যদি টি-20, আপনি পার্সেন্টেজের হিসাব না বলেন একটু? আমি টি-20 ফর্মেটে অলওয়েজ বিশ্বাস করি বাংলাদেশ দল ভালো খেলে না, কিন্তু টি-20 একটা এমন ফর্মেট, ব্যাটসম্যানের জন্য হোক, আমি কোনো ডিপ্লোম্যাটিক আনসার দিচ্ছি না, বা দলের ক্ষেত্রে হোক, আপনি এনি টাইম ইউ গেট ডাউন, যদি আপনি আইপিএল ব্যাচ ক্রিকেট দেখেন, বা একটা ব্যাটসম্যান উইদিন সেকেন্ড, কেন এত সুযোগ কম হয়, ওই উইদিন সেকেন্ড আপনি অফ ফর্মে চলে যেতে পারেন। আপনার টপ 10 70-80 দুইটা, আপনি 2টা 0, একটা 4-5 ব্যাড লাক রান আউট। তো ওই একটা জায়গায় আমার কাছে মনে হয় নট ইজি। বাট বাংলাদেশ ক্রিকেট দল যদি পজিটিভ চিন্তা করে যায়, কেন 120 বলের খেলা, আপনার বেশি প্ল্যান ব্যাকফায়ার করে, আপনার লিমিটেড আপনার স্ট্রেংথ অনুযায়ী খেলেন, পার্টিকুলার দিয়ে ওরা যদি সুযোগ দেয়, ওটা কাজে লাগায়, অবশ্যই একদম যে এমন না যে আমরা অনায়াসে হেরে যাব, না, আর আমরা ম্যাচ জেতার অনেক সিচুয়েশন সম্ভাবনা বলে থাকে। একটা কথা আছে, কোন সিচুয়েশন পড়বে ওখানেই ক্যালকুলেশনটা যদি ওইখানে সঠিক যদি হয়। কাজে লাগায়, কেন মানে যে কোনো দল, স্পেশালি যখন বড় দল হারে, কখন ওরা কিছু ভুল করে আর ছোট দল এটা অ্যাডভান্টেজ নেয়, তাহলে কিন্তু জয়লাভ করে। আপনি ওই অ্যাডভান্টেজটা, আবার বড় দল কেন অনায়াসে জিতে যায়, ওরা 2টা সুযোগ পায়, ওই 2টা সুযোগ কাজে লাগায়। তো ওই একটা জায়গাতে আমাদের ওই ওই সুযোগটা কাজেই লাগাতে হবে। কেন আমরা এখনও যে আউটে যে বললাম, আবারও কথা চলে আসে ইন্ডিয়া দলের, এক্সট্রা অর্ডিনারি খেলে জিতেছে, তো ওইটা আমাদের খেলার সম্ভাবনা খুব কম থাকে।
ঠিক আছে, যেমন কার্তিকে যদি বলেন আপনি এগেন্স্ট মেজাজ ট্রফিতে কীভাবে জয়লাভ করেছে, কিছু এমন প্লেয়ার আমরাও হয়তো জয়লাভ করেছি, আমাদের মুস্তাকিম এগেন্স্ট ওয়েস্ট ইন্ডিজ, যে ওয়েস্ট ইন্ডিজ কীভাবে জয় করেছে, অসম্ভব খেলাকে সম্ভব করেছে। তো ওইটা হয়তো আমাদের অনেক রেশিও কম, তো ওই জন্য আমাদেরকে অপরচুনিটি মানে সুযোগগুলা ইউ হ্যাভ টু গ্র্যাব ইট। অসংখ্য ধন্যবাদ আপনাকে জাভেদ ওমর বেলিম। প্রিয় দর্শক, বাংলাদেশ দল হারের বৃত্ত থেকে বেরিয়ে জয়ের ধারায় ফিরেছে। আমরা আশা করি হোবার্ট থেকে সিডনিতে সেই ধারা অব্যাহত থাকবে, যদিও প্রতিপক্ষের নাম সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা অপরাজেয় দল না, অপ্রতিরোধ্য দল না, তাদের ভালো খেললে অবশ্যই জিততে পারে বাংলাদেশ। বাংলাদেশ দলের জন্য রইল শুভকামনা, আপনাদের সবার জন্য রইল শুভকামনা। আমাদের সঙ্গে থাকবেন সেই আশা রেখে বিদায় নিচ্ছে আজকের মতো। দেখা হবে আগামীতে নতুন কোনো অতিথিকে সঙ্গে নিয়ে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।